আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। রিটার্ন অব দি নর্দার্ন হেভেনলি সেক্টের তৃতীয় পর্বে স্বাগত। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। নিজের অভ্যন্তরীণ শক্তি তার শরীরে প্রবাহিত করে তাকে জাগানোর চেষ্টা করতে থাকে। সে বলে, দয়া করে জ্ঞান ফিরিয়ে আনুন। আপনাকে নিজের অভ্যন্তরীণ শক্তিকে নিয়ন্ত্রণ করে এই বিষ শরীর থেকে বের করে দিতে হবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এসিওরও নিজের অভ্যন্তরীণ শক্তি সঞ্চালন করতে শুরু করে। এর ফলে অল্প সময়ের মধ্যেই তার শরীরের সমস্ত বিষ বের হয়ে যায়। এভাবেই সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে সক্ষম হয়। এরপর সেই ব্যক্তি বলে, ক্ষমা করবেন, এখানে আসতে আমার অনেক দেরি হয়ে গেছে। আমি যদি আরও কিছুক্ষণ দেরি করতাম তাহলে আপনার কি হতো কে জানে। এসিওর জিজ্ঞেস করে, আমাদের মাস্টার কোথায়, তিনি কি ঠিক আছেন? লোকটি উত্তর দেয়, তিনি এমন একজন নন যাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। তারপর সে বলে, আপনার এখানে লুকিয়ে থাকার পরিকল্পনা একদম সঠিক হয়েছে। কেউ কল্পনাও করতে পারবে না যে আপনার মতো একজন মানুষ এমন জায়গায় আশ্রয় নিয়েছে। আমি চাই আপনি এখানেই থেকে নিজের অভ্যন্তরীণ শক্তি পুনরুদ্ধার করুন। আমি মাস্টারকে খুঁজতে যাচ্ছি এবং তাকে সঙ্গে নিয়েই ফিরে আসব। এখন প্রশ্ন হল, এই রহস্যময় ব্যক্তি আসলে কে, আর তাদের মাস্টার কোথায়? এর উত্তর আমরা পরবর্তী অধ্যায়ে জানতে পারব। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই যে তার ব্ল্যাক মেডিটেশন অনুশীলন করছে, তবে এটি সে কেবল অন্যদের দেখানোর জন্য করছে। বাস্তবে সে নিজের মনে 1000 শ্যাডো স্ল্যাশ নামের এক চূড়ান্ত কৌশল অনুশীলন করছে, যা নর্দার্ন সেক্টের অন্যতম সর্বোচ্চ মার্শাল আর্ট টেকনিক। কিছুক্ষণ অনুশীলন করার পর সে আশপাশের এলাকা অনুভব করে নিশ্চিত হয় যে তার আশেপাশে কেউ নেই। তারপর সে কাছে থাকা একটি পাথর বের করে তার ওপর একটি স্ল্যাশ প্রয়োগ করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো বিশেষ ফলাফল দেখা যায় না। তাই সে পাথরটি সেখানেই রেখে খাবার খেতে চলে যায়। আসলে এমনটা হচ্ছে কারণ জিন এখনও তার শ্যাডো এনার্জিকে সম্পূর্ণরূপে সক্রিয় করতে পারেনি, তবে খুব শিগগিরই সে তা করতে পারবে, আর সেটাও হবে তার প্রিয় একজন মানুষকে রক্ষা করার জন্য। এরপর দেখা যায় এসিওর সেক্টের ভেতর ঘুরে বেড়াচ্ছে। সে চারপাশে তাকিয়ে বলে, তাহলে এটাই সেই নর্দার্ন সেক্ট যার গল্প আমি ছোটবেলা থেকে শুনে আসছি। ঠিক তখনই জিন সেখানে এসে বলে, অবশেষে তুমি তোমার ঘর থেকে বের হয়েছ। আমি তো ভেবেছিলাম তোমার শরীর আবার খারাপ হয়ে গেছে। এরপর সে হাঁটতে হাঁটতে বলে, আমি খাবার খেতে যাচ্ছি, যদি তোমার ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে যেতে পারো। এসিওরও তার পেছন পেছন চলে যায়। সেখানে পৌঁছে সে প্রথমেই নিজের জীবন বাঁচানোর জন্য জিনকে ধন্যবাদ জানায়। জিন হেসে বলে, অবশেষে তুমি আমাকে ধন্যবাদ দিলে। এরপর তারা দুজন একসঙ্গে বসে খাবার খেতে শুরু করে। জিন চুপচাপ নিজের খাবার খাচ্ছিল। হঠাৎ এসিওর জিজ্ঞেস করে, তুমি কি আমার সম্পর্কে কিছুই জানতে চাও না? জিন বলে, আমি তোমার কাছে কি জানতে চাইব? এসিওর উত্তর দেয়, যেমন আমি কে, কোথা থেকে এসেছি, এসব। জিন মাথা নেড়ে বলে, না, আমি সেসব জানতে চাই না। এসিওর অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? জিন উত্তর দেয়, কারণ আমি তোমার সম্পর্কে জেনে যাই তাহলে তোমার সঙ্গে আর আগের মতো স্বাভাবিকভাবে আচরণ করতে পারব না। এ কথা শুনে এসিওর মনে মনে ভাবে, সত্যিই মনে হচ্ছে অনেকদিন একা থাকার কারণে লোকটার মাথা একটু খারাপ হয়ে গেছে। খাওয়া শেষ করে জিন আবার প্যাভিলিয়নের ছাদে গিয়ে বসে। এবার সেই রহস্যময় ব্যক্তিকে আর দেখা যায় না। সে মনে মনে ভাবে, এই কৌশলটাকে দেখে মনে হয় যেন এটা শুধু মানুষ হত্যা করার জন্যই তৈরি করা হয়েছে। যদি আমি এর মূল নীতিটা বুঝে ফেলতে পারি তাহলে নিয়মিতভাবে এটি ব্যবহার করতে পারব। এভাবেই সে ব্ল্যাক মেডিটেশনের আড়ালে নিজের অনুশীলন চালিয়ে যেতে থাকে। অন্যদিকে এসিওরও নিজের অভ্যন্তরীণ শক্তি পুনরুদ্ধারে ব্যস্ত থাকে। এভাবে দেখতে দেখতে 3 মাস কেটে যায়। কেউই টের পায় না সময় কিভাবে চলে গেল। 3 মাস পর একদিন জিন প্রতিদিনের মতো ব্ল্যাক মেডিটেশন করছিল। হঠাৎ এসিওর সেখানে এসে হাজির হয়। তাকে দেখে জিন বেশ চমকে যায়। সে বলে, এইভাবে হঠাৎ এসে আমাকে ভয় দেখানো বন্ধ করো। একদিন নামে একদিন তোমার জন্য আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এসিওর শান্তভাবে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে। জিন রেগে গিয়ে বলে, পুরো 3 মাস, টানা 3 মাস ধরে আমি তোমাকে খাওয়াচ্ছি। একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে? তোমার কি নিজের বাড়িতে ফেরার কোনো ইচ্ছে নেই? এসিওর নির্বিকারভাবে বলে, এসব পরে হবে, আগে খেতে চলো। জিন অসহায়ভাবে বলে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি এখনো বুঝতে পারি না তোমার জীবনটা আমি বাঁচালাম কেন? তুমি তো এখন আমার গলায় ঝুলে গেছো। এসিওর মনে মনে ভাবে, বিশ্বাসই হয় না যে এই লোকটা নর্দার্ন সেক্টের উত্তরাধিকারী। মার্শাল আর্ট তো দূরের কথা, এর মৌলিক জ্ঞানও তার নেই। সে শুধু ব্ল্যাক মেডিটেশন করে সময় নষ্ট করছে। এরপর আবার সে ভাবে, যাই হোক, এতে আমার কি? আমার তো শুধু খাবার পেলেই হলো। এদিকে তারা দুজন আনন্দের সঙ্গে খাবার খাচ্ছিল। ঠিক সেই সময় নর্দার্ন সেক্টে কিছু বিশেষ অতিথির আগমন ঘটে। জানা যায় তারা হল লি পরিবার এবং চেওন পরিবার থেকে আসা 2 তরুণ তরুণী। তাদের একজন ক্রিমসন ঘোষ্ট
যুক্তরাষ্ট্রের ছেলে এবং অন্যজন মেয়ে। এছাড়াও সেখানে আসে সিকার অব নলেজের নাতনি, সেই সিকার অব নলেজ যার সঙ্গে শেষবার জিনের বাবা কথা বলেছিলেন। এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য নর্দার্ন আর্মির একজন জেনারেলও সেখানে উপস্থিত ছিল। তারা নর্দার্ন সেক্টে পৌঁছানোর পর ভাইস ক্যাপ্টেন ও তার সঙ্গীরা তাদের অভ্যর্থনা জানাতে আসে। জেনারেল জিজ্ঞেস করল, আমাদের জন্য কি থাকার ব্যবস্থা করা হয়েছে? ক্যাপ্টেন সম্মানের সঙ্গে উত্তর দিল, জি, আমি নিজে আপনাদের থাকার জন্য কক্ষ প্রস্তুত করিয়েছি। জেনারেলের সঙ্গে আসা লোকদের মধ্যে একজন ছিল ভাইস ক্যাপ্টেনের পুরনো বন্ধু। সে তাকে চিনে নিয়ে বলল, এই, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি তোমার পুরনো বন্ধু। কিন্তু ভাইস ক্যাপ্টেন তার কথা পুরোপুরি উপেক্ষা করল, যেন সে তার সঙ্গে কোনো কথা বলতে চায় না। এরপর সবাই সেক্টের ভেতরে প্রবেশ করল। জায়গাটির জীর্ণ অবস্থা দেখে আরিয়া কিছুটা বিস্ময় প্রকাশ করল, কিন্তু লি উদাস ভঙ্গিতে বলল, পৃথিবী এভাবেই চলে। নর্দার্ন সেক্ট ছিল সেন্ট্রাল অ্যালায়েন্সের জন্য একটা কুকুরের মতো। তারা নিজেদের স্বার্থে এটাকে ব্যবহার করেছে আর কাজ শেষ হয়ে গেলে ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে এসিওর প্রতিদিনের মতো ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার দেখা হয়ে যায় নতুন অতিথিদের সঙ্গে। লি এক নজরেই জিনকে চিনে ফেলল এবং বলল, ও, তাহলে তুমিই নর্দার্ন সেক্টের বর্তমান উত্তরাধিকারী, তাই না? জিন কোনো উত্তর দিল না। অন্যদিকে এসিওর মনে মনে অবাক হয়ে ভাবছিল, আমার কি হয়েছে? আমার অনুভূতি শক্তি কি দুর্বল হয়ে গেছে? এত লোক এখানে এসেছে, অথচ আমি কাউকেই আগে টের পাইনি। এরপর লি নিজের বোন ও সিকার অফ নলেজের নাতনির সঙ্গে জিনের পরিচয় করিয়ে দেয়। জিনও নিজের পরিচয় দিয়ে এসিওরকে নিজের দূর সম্পর্কের আত্মীয়া বলে পরিচয় করিয়ে দেয়। এ কথা শুনে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল, এই ছেলেটা কবে থেকে আত্মীয় স্বজন জড়ো করা শুরু করল? তুমি আমাকে আগে বলনি কেন? ভাইস ক্যাপ্টেন অসহায়ভাবে বলল, আমি নিজেও এখনই জানলাম। এরপর লি কিছুটা অহংকারের সঙ্গে জিনকে বলল, তুমি কি জানো আমরা কারা? জিন শান্তভাবে উত্তর দিল, তোমাদের সম্পর্কে পুরো মহাদেশই জানে। লি হেসে বলল, বিশ্বাসই হয় না? উত্তরের এমন একটা ভাঙাচোরা জায়গাতেও আমার নাম কেউ জানে? আরও কিছু বলার আগেই ক্যাপ্টেন তাদের ভেতরে নিয়ে গেল এবং বলল, চলুন, আপনাদের জন্য অনেক সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ পথ ভ্রমণ করে নিশ্চয়ই আপনারা ক্লান্ত। তারা চলে যাওয়ার পর এসিওর জিনের দিকে তাকিয়ে ভাবল, আমি এই লোকটাকে যতটা বোকা ভেবেছিলাম সে মোটেও ততটা নয়। কত নিখুঁতভাবে সে ওদের সামনে মিথ্যা বলল। তার আচরণ বোঝা সত্যিই কঠিন। সে আরও ভাবল, অদ্ভুত ব্যাপার হলো ওরা এমন আচরণ করছে যেন জিন তাদের অতিথি, অথচ বাস্তবে এই জায়গার মালিক জিন আর ওরাই এখানে অতিথি। রাতের বেলায় দৃশ্যটি আবার লি ও জেনারেলের কথোপকথনে চলে যায়। লি বলল, আমি এখানে এসেছিলাম নর্দার্ন সেক্টের পুরনো গৌরব ফিরিয়ে আনতে, কিন্তু জায়গাটার অবস্থা আমার কল্পনার চেয়েও খারাপ। আমার বাবা আর অন্যান্য বড়রা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কথা বলে, কিন্তু বাস্তবে কোথাও কোনো শান্তি নেই। তারা সবাই ক্ষমতা আর দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষকে শোষণ করছে। আমাকে এটা থামাতেই হবে। পেছনে দাঁড়ানো জেনারেল বলল, আপনি যে পথই বেছে নিন, আমি প্রতিজ্ঞা করছি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার প্রতি অনুগত থাকব। লি আরও আত্মবিশ্বাসী হয়ে বলল, ভালো, তবে আগে একটা বিষয় নিশ্চিত করতে হবে। এই বলে সে সরাসরি জিনের কাছে চলে গেল। জিন অবাক হয়ে ভাবল, আমি ওর উপস্থিতি টের পেলাম না কেন? লি বলল, মজার ব্যাপার, তোমার কোনো ইন্টারনাল এনার্জি নেই, অথচ তুমি নানা ধরনের কারিগরি কাজ করছো। এরপর সে জিনের তৈরি একটি অস্ত্র পরীক্ষা করতে লাগল। সে বলল, অসাধারণ, মূল ভূখণ্ডে এটা অনেক দামে বিক্রি হতে পারে। হঠাৎ সে অস্ত্রটি জিনের দিকে তাক করল। জিন চমকে উঠে বলল, তুমি কি করছো? লি গম্ভীরভাবে বলল, তুমি নর্দার্ন সেক্টের উত্তরাধিকারী, অথচ বলছো যে তুমি কোনো মার্শাল আর্ট জানো না। মার্শাল আর্ট না জেনে এতদিন টিকে থাকা অসম্ভব। তাই দ্রুত আমাকে সত্যিটা দেখাও, না হলে এখানেই তোমার মৃত্যু হবে। এ কথা শুনে জিন ভীষণ চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবল, আমি কি করব? লোকটার চোখ দেখে মনে হচ্ছে সে একদম সিরিয়াস, কিন্তু আমি এখানে আমার মার্শাল আর্ট প্রকাশ করতে পারি না। আমি ওকে হারালেও সমস্যা, কারণ সে বড় একটি পরিবারের উত্তরাধিকারী। যদি কিছু হয় তাহলে সব দোষ এসে আমার উপর পড়বে। এরপর আমরা দেখি লির আক্রমণ সরাসরি জিনের কাঁধে গিয়ে লাগে। লি মনে মনে অবাক হয়ে ভাবল, এ কি, ও আমার আক্রমণ প্রতিরোধ করল না কেন? অথচ আমি স্পষ্টই অনুভব করেছিলাম ওর ভেতরে এক ধরনের অদ্ভুত শক্তি আছে। মনে হচ্ছে আমাকে আরও কিছুদিন এই ছেলেটার উপর নজর রাখতে হবে। ঠিক তখনই হিলিয়াম তার দেহরক্ষীদের নিয়ে সেখানে এসে পৌঁছায়। সে প্রথমেই আহত জিনের কাছে ছুটে যায়। কাঁধে আঘাত পাওয়ায় জিন ব্যথায় চিৎকার করছিল। অন্যদিকে লি এখনও ভাবছিল, আমার আক্রমণ থেকে সে নিজেকে কেন বাঁচাল না? হিলিয়াম রাগে চিৎকার করে বলল, আপনার এই আচরণের মানে কি? লি শান্তভাবে নিজের তলোয়ার গুটিয়ে রেখে বলল, কিছু না, আমি বুঝতে পারিনি যে সে এত সহজেই আঘাত খেয়ে বসে থাকবে। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আরিয়া একটি রিকভারি পিল বের করে জিনকে খেতে দেয়।
সেই সঙ্গে লির পক্ষ থেকেও তার কাছে ক্ষমা চায়। পরের দিন আরিয়া জিনের ঘরে আসে। সে জিনের পাশে বসে জিজ্ঞেস করে, জিন, ওরা কি সত্যিই তোমার সঙ্গে এমন আচরণ করেছে? কিন্তু জিন কিছুই বলে না। এতে আরিয়া রেগে গিয়ে বলে, জিন, তুমি একেবারে বোকা। তুমি যদি ওর সঙ্গে লড়তে নাই পারতে তাহলে অন্তত সেখান থেকে পালিয়ে যেতে পারতে। জিন তাকে শান্ত করে বলে, তবুও ধন্যবাদ, অনেক দিন পর কেউ আমাকে এভাবে বকেছে। কথাটা শুনে আরিয়া হঠাৎ জিনের পেটে জোরে একটি ঘুষি মেরে বলে, আমি খুব শিগগিরই এখান থেকে চলে যাব। জিন অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যি? আরিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, তাই আমার এখানে আর থাকা উচিত নয়। এরপর সোডিয়াম এসে জানায় তাদের মাস্টারের নির্দেশ এসেছে, আর কয়েকদিনের মধ্যেই তাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। এ কারণেই আরিয়া চলে যাওয়ার কথা বলছিল। এরপর গল্পে আরেকজন নতুন চরিত্রের আবির্ভাব হয়। এই সেই ব্যক্তি যার সম্পর্কে মিস্টার ওয়াং আগে জিনকে বলেছিলেন। সে একসঙ্গে ১০০ জনকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছিল এবং ইতিমধ্যেই ৯৯ জনকে পরাজিত করেছে। সে উত্তেজিত হয়ে বলল, নর্দার্ন সেক্ট, আমি আসছি। এই নতুন যোদ্ধার নাম সোচি। হাঁটতে হাঁটতে সে হঠাৎ পেছনে ফিরে বলল, আর কতক্ষণ লুকিয়ে থাকবে, বেরিয়ে এসো। তার কথা শেষ হতেই আড়াল থেকে অনেক মানুষ বেরিয়ে এলো। তাদের একজন বলল, তোমার অনুভূতি শক্তি বেশ তীক্ষ্ণ, এবার বলো তুমি কে আর কোথায় যাচ্ছ? সোচি মনে মনে ভাবল, এরা কারা? এদের পোশাক আশাক আর অস্ত্রের নকশা সবই একেবারে আলাদা। এমন নকশা আমি আগে কখনো দেখিনি। সে শান্তভাবে উত্তর দিল, আমি তোমাদের কিছুই বলবো না। তখন তাদের নেতা ঘাড়কাত করে বলল, ছেলে, শান্তভাবে উত্তর দিলে ভালো হতো, তাহলে তোমাকে জীবিত যেতে দিতাম। সোচি তাদের শরীরী ভাষা দেখেই বুঝে গেল এরা যুদ্ধ পাগল। যাই হোক না কেন তারা তাকে ছাড়বে না। এ কথা বুঝেই সবাই একসঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা চিৎকার করে বলল, যেহেতু তুমি আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছ না, তাহলে তুমিও নিশ্চয়ই আমাদের শত্রুদের একজন। সোচি হেসে বলল, আমি কারো সম্পর্কে কিছু জানি না, তবে আমার সামনে যে লড়াই আসে আমি সবসময় তাকে স্বাগত জানাই। এরপর সবাই একযোগে নিজেদের অস্ত্র নিয়ে সোচির ওপর আক্রমণ চালায়। মুহূর্তের মধ্যেই চারদিকে ধুলোর ঝড়ই ছড়িয়ে পড়ে। ধুলো কেটে গেলে দেখা যায় সোচি খালি হাতেই তাদের সব অস্ত্র ধরে ফেলেছে। এরপর সে অন্য হাতে ইন্টারনাল এনার্জি জড়ো করে এক ভয়ঙ্কর আঘাত হানে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এই আক্রমণে শত্রুদের অনেকেই নিহত হয়। এটা দেখে তাদের নেতা চিৎকার করে বলল, সবাই ব্লাড স্যাক্রিফাইস টেকনিক ব্যবহার করো। এরপর তারা নিজেদের জীবন বাজি রেখে আরও একবার শক্তিশালী আক্রমণ চালায়। আবারও বিশাল বিস্ফোরণ ঘটে, কিন্তু ফল একই থাকে, বিজয়ী হয় সোচি। তবে এই যুদ্ধে সেও মারাত্মকভাবে আহত হয়। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, এদের যুদ্ধের ধরন সত্যিই আলাদা। অন্তত একজনকে জীবিত রেখে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। এরপর নিজেই বলল, যাক, এখন আর কিছু করার নেই, তবে এটাই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। এই বলে সে আবার নিজের যাত্রা শুরু করল এবং দৃঢ় কণ্ঠে বলল, নর্দার্ন সেক্ট, আমি আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভিডিও দেরিতে দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখুন, আমি একজন স্টুডেন্ট। পড়ালেখার পাশাপাশি আমি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ভিডিও তৈরি করি। গল্পগুলো হুবহু যেভাবে থাকে সেভাবে তুলে ধরার চেষ্টা করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে আগ্রহ সৃষ্টি করে। যদি আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক আইডিতে মেসেজ করবেন। আল্লাহ হাফেজ।